আপনি তো এখন আমাদের ইনস্টিটিউট অফ আর্কিটেক্টের প্রেসিডেন্ট। তো এই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আপনার প্রথম প্রাইমারি গোলটা কী ছিল ফর দ্য আর্কিটেক্ট কমিউনিটি? অ্যাকচুয়ালি এটা তো একটা পেশাজীবীদের সংগঠন। হুম, হুম। যখন কেউ নেতৃত্বে আসে, তার কিছু স্পেশাল ভিশন থাকে। হুম, হুম। আমি ভিশন ছাড়া আমি মনে করি কাউকে আসা উচিত না। যিনি দায়িত্ব নেবেন আগামী ২ বছর কিছু কর্মকাণ্ড, কিছু হলো রেগুলার কর্মকাণ্ড করা আর কিছু স্পেসিফিক ভিশনের মধ্যে আসা। আমি যখন ২০১৬-তে আরেকবার প্রেসিডেন্ট ছিলাম, তখন আমার ভিশন ছিল যে আর্কিটেক্টদের একটা স্থায়ী ঠিকানা তৈরি করা। অনেক পরিশ্রমের পরে বিবিআর এর যেই চেষ্টাটা চলেছিল ৫-৬টা কমিটি করে রেজিস্ট্রেশন করতে, ওটা বাদ দিয়ে এখন সেন্ট্রাল বিবিআর তৈরি করা। সেটা আমি প্রেসিডেন্ট হওয়ার পরে অনেকগুলো মিটিংয়ে যে বলেছিলাম, গাড়ি আগে না ঘোড়া আগে। এক্স্যাক্টলি। আপনি ঘোড়া কিনলেন, গাড়ি নাই আপনার। তার মানে বিবিআর গঠন করতে হবে, ৪ জন সদস্য থাকতে হবে, তারা ডিসিশন নেবে কি করবে না করবে। আপনারা কেন ডিসিশন নিচ্ছেন আগে? তখন সচিব মহোদয় শুনে বললেন, না, বিবিআর করতে হবে। ফরচুনেটলি গত মাসে বিবিআর অধ্যাদেশ হয়ে গেছে। এখন বিবিআর তৈরি হবে, একজন সভাপতি হবেন, একজন আর্কিটেক্ট অথবা ইঞ্জিনিয়ার। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি আমাদের আর্কেশিয়া, যেটা ২৫টা দেশের সমন্বয়ে আর্কিটেক্টদের একটা কমিউনিটি, সেই আর্কেশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তো সেই প্রেসিডেন্ট থাকা অবস্থায় আপনার কি মনে হয় যে বাংলাদেশের যেই গ্লোবাল স্ট্যান্ডার্ডে বাংলাদেশের আর্কিটেকচার কিভাবে স্ট্যান্ড আউট করে? অ্যাকচুয়ালি দুইটা তো দুই প্রতিষ্ঠান, একটা আইএবি, একটা আর্কেশিয়া। আর্কেশিয়া হলো ২৪-২৫টা দেশের একটা সংগঠন। আর ওটার নেতৃত্ব বা ওটার যখন প্রেসিডেন্ট ছিলাম, আমার দায়িত্ব হবে ওই ২৫টা দেশকে এক করে একটা ইউনিফাই আইডেন্টিটি তৈরি করে বিশ্বের সাথে কম্পিট করা। এশিয়ান আইডেন্টিটিকে আরও হাইলাইট করাই ছিল আমার মেইন ফোকাস। আমি ইউরোপিয়ান আইডেন্টিটি আছে, অয়রোসেন্ট্রিক এখন আর্কিটেকচার হয়, হিস্ট্রি ওদিকে চলে যায়। আমেরিকানরা এক ধরনের পড়াশোনা করছে, সাউথ আমেরিকা এক ধরনের আইডেন্টিটি। এশিয়ান আইডেন্টিটি আমি ওয়ার্ল্ড ওয়াইড এটাকে বিস্তার করার, জানানো যে আমরা নিজস্ব এশিয়ানরা, আমরা অন্য দেশে ভিন্ন। সেটা ছিল এটার মেইন ফোকাস। এখন ওই পজিশনে অ্যাজ এ বাংলাদেশে আমি কীভাবে এটাতে কাজ করলাম। ওয়েলকাম টু দ্য আর্কিটক, প্রেজেন্টেড বাই আরএকে সিরামিক্স. আরএকে সিরামিক্স ইজ দ্য ওয়ার্ল্ড লিডিং সিরামিক্স ব্র্যান্ড অ্যাক্রস দ্য গ্লোব. আজকে আমি স্থপতি জান্নাত জুই আছি আপনাদের সাথে, এবং আমাদের আজকের অতিথি ডক্টর আবু সাইদ আহমেদ, যিনি আমাদের ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে আছেন। অ্যান এক্সপার্ট ইন আর্কিটেকচারাল কনজারভেশন, Dr. Saeed has a distinguished career in both Bangladesh and internationally. Thank you so much ভাইয়া আমাদের আর্কিটেক্ট প্রোগ্রামে আপনার আসার জন্য। ধন্যবাদ জয়, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ভাইয়া, প্রথমে আপনার কাছে জানতে চাইবো আপনার আর্কিটেকচারে পড়ার পেছনের গল্প এবং একই সাথে হেরিটেজ কনজারভেশনে আসার পেছনের গল্পটা। আর্কিটেকচার আসার গল্পটা অ্যাকচুয়ালি আমরা যেই সময় আর্কিটেকচার স্থাপত্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য চিন্তা করি, তখন স্থাপত্য নিয়ে আসলে কেউ আমরা চিনতাম না, ওই প্রফেশন। এটা কোনো প্রফেশনই ছিল না, তখন ছিল ইঞ্জিনিয়ারিং। আমি সৌভাগ্যবানদের মধ্যে একজন যে আসলে আমরা ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েটে আমি ইন্ডাস্ট্রিয়াল সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। তার মানে আমাদের উড ওয়ার্কিং করতে হতো, হাতের কাজ শিখতে হতো, একই সাথে জিওমেট্রিক্যাল অ্যান্ড টেকনিক্যাল ড্রয়িং, জিটিডি বলা হয়। তাহলে আমরা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট থেকেই কিন্তু আমরা ড্রয়িং করা শিখি। যেহেতু আমার ড্রয়িংয়ের স্কিল ছিল, হাতে কাজ করার স্কিল ছিল, অতএব স্থাপত্য এডমিশন টেস্টে আমার জন্য একটু সহজতর হয়ে যায় বলেই আসলে আমি স্থাপত্যে পড়াশোনা শুরু করি। আর কনজারভেশন এ তো অনেক ভিন্ন গল্প। আমি স্থাপত্য বিআর্ট শেষ করে জার্মানিতে যাই মাস্টার্স করার জন্য, পিএইচডি করার জন্য। পিএইচডি টপিক্সটা ছিল আমাদের বাংলার ইতিহাস নিয়ে, বাংলাদেশের যে ইসলামিক আর্কিটেকচার নিয়েই আসলে আমার পিএইচডিটা। তখন বাংলার ইতিহাস নিয়ে, বাংলার স্থাপত্য, বাংলার ঐতিহ্য নিয়ে যখন আমি পড়াশোনা শুরু করি, গবেষণা মানে আমার কন্টেম্পোরারি সব বিল্ডিংগুলোকে স্টাডি করতে হতো। করতে একটা সময় মনে হলো, বিল্ডিং তো স্টাডি করলাম, বই বের করবো, হয়তো কিছু ভবিষ্যৎ প্রজন্মের জন্য বইটা থাকবে, কিন্তু ভবনই যদি না থাকে তাহলে বইটা থেকে লাভটা কী? তখন চিন্তা করলাম, না, সংরক্ষণও আমার একটা পেশা হওয়া উচিত। আমি তখন ইতিহাসের সাথে সাথে সংরক্ষণের জিনিসটাই আস্তে আস্তে কনজারভেশন ফিল্ডে জড়িত হই। তার মানে একদম আপনার আসলে পিএইচডি থেকেই ওইটার শুরু। হ্যাঁ, আমি সৌভাগ্য, আমি যেটাতে আসলে পড়াশোনা করেছি সেই 30-40 বছর আগে, সেটা নিয়েই আসলে গত 30 বছর একই ফিল্ডেই কাজ করে যাচ্ছে কন্টিনিউয়াস। বা চাচ্ছি যে বাংলার ইতিহাস, বাংলার ঐতিহ্য, বাংলার স্থাপত্য যেন নেক্সট জেনারেশনের কাছে, ইয়াং স্টুডেন্টদের কাছে আমি ডিসেমিনেট করতে পারি নলেজটা। সেই চেষ্টাই করে যাচ্ছে গত 25-30 বছর যাবত।
আপনি খুব সফলভাবেই সেটা পেরেছেন এবং আসলে ওই যে প্যাশন থেকে প্রফেশন সেটা আসলে আপনার বেলায় একদমই রাইটলি ছিল। ভাই আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনি তো এখন আমাদের ইনস্টিটিউট অফ আর্কিটেক্টের প্রেসিডেন্ট। তো এই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আপনার প্রথম প্রাইমারি গোলটা কি ছিল ফর দ্য আর্কিটেক্ট কমিউনিটি? অ্যাকচুয়ালি এটা তো একটা পেশাজীবীদের সংগঠন। যখন কেউ নেতৃত্বে আসে তার কিছু স্পেশাল ভিশন থাকে। আমি ভিশন ছাড়া আমি মনে করি কাউকে আসা উচিত না। যিনি দায়িত্ব নেবেন আগামী 2 বছর কিছু কর্মকাণ্ড, কিছু হলো রেগুলার কর্মকাণ্ড করা আর কিছু স্পেসিফিক ভিশনের মধ্যে আসা। আমি যখন 2016-তে আরেকবার প্রেসিডেন্ট ছিলাম তখন আমার ভিশন ছিল যে আর্কিটেক্টে একটা স্থায়ী ঠিকানা তৈরি করা। আমরা আগে একটা রেন্টেড হাউসে ছিলাম ধানমন্ডি, তারপরে নিজের স্থায়িত্ব করা, মানে আগারগড় এটা একটা বিল্ডিং করা। তখন এটা একটা ভিশন, অন্য কাজ পরিবর্তে আইবির মেন ফোকাস তো পেশাজীবী উন্নয়ন সংগঠন, স্থাপত্য শিক্ষার উন্নয়ন, সেটা তো আছেই। এবার যখন আসলাম তখন আমরা আসলে একটা পেশাটা ছিল একটু ঘুমুটে একটা স্থবির অবস্থা ছিল বাংলাদেশ আর্কিটেকচার প্রফেশনটা। স্পেশালি আমরা জানি ড্যাব, বিধিমালা, এই জিনিস। সর্বশেষে যেটা গত 2-3 বছর যাবৎ যেটা খুব চর্চার মধ্যে এসেছিল যে বাংলাদেশে বিল্ডিং নিয়ন্ত্রণ করার জন্য বিবিআরএ তৈরি করা। বিবিআরএ তৈরি করা ভালো জিনিস, এটা বিএনবিসিতে হওয়া, কিন্তু এটাকে কিছু পেশাজীবী এটাকে ভিন্ন খাতে চালিত করে। তার মানে ওনারাই সব আমাদেরকে রিকগনিশন দেবে, আর্কিটেক্টদের ওনারাই পরীক্ষা নেবে। আমাকে 60 ক্রেডিট সিপিডি হবে না 80 ক্রেডিট সিপিডি হবে, সেটা নিয়ে পেশাজীবীরা মারামারি খেচ্ছে। কিন্তু ওনারা সিপিডি নেওয়া আর কি করতে হলে আমাদের করতে হবে। আমরা পেশাজীবী সংগঠনে আমরাই জানবো পেশার সবচেয়ে উৎকর্ষতা সাধন কোন অংশে করতে হবে, সেটা আমাদের উপর দায়িত্ব। আমি বলবো যে অনেক লাকি, অনেক পরিশ্রমের পরে বিবিআরএ যেই চেষ্টাটা চলেছিল 5-6টা কমিটি করে রেজিস্ট্রেশন করতে, ওটা বাদ দিয়ে এখন সেন্ট্রাল বিবিআরএ তৈরি করা। সেটা আমি প্রেসিডেন্ট হওয়ার পরে অনেকগুলো মিটিংয়ে যে বলেছিলাম গাড়ি আগে না ঘোড়া আগে। এক্স্যাক্টলি, আপনি ঘোড়া কিনলেন, গাড়ি নাই আপনার। তার মানে বিবিআরএ গঠন করতে হবে, 4 জন সদস্য থাকতে হবে, তারা ডিসিশন নেবে কি করবে না করবে। আপনারা কেন ডিসিশন নিচ্ছেন আগে? তখন সচিব মহোদয় শুনে বললে না, বিবিআরএ করতে হবে। ফরচুনেটলি গত মাসে বিবিআরএ অধ্যাদেশ হয়ে গেছে, এখন বিবিআরএ তৈরি হবে। একজন সভাপতি হবেন, একজন আর্কিটেক্ট অথবা ইঞ্জিনিয়ার। উনি পুরো বাংলাদেশের রেগুলেশনটা কিভাবে হবে সেটা দেখবে। সেটাই মনে করি একটা বড় আমাদের ইচ্ছা ছিল, সেটা আমরা দিয়েছি। আরেকটা আমরা জানি যে নির্মাণ বা ঢাকা শহরের উন্নয়ন অনেকখানি স্থবির হয়ে বসেছিল। জাস্ট ড্যাপের কিছু অসামঞ্জস্যতা আমি বলবো না যে ড্যাপ খারাপ বা কিছু কারেক্ট ওয়েতে ছিল না অনেক কিছুই। তো সেটা নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, আমরা বলেছিলাম মানে খারাপ কোনটা, আমরা বৈষম্য ছিল প্রচুর। কারণ যেসব এলাকায় ফান নিয়ে কিছু এলাকা একবারে বৈষম্য ছিল, কিছু এলাকা উচ্চবিত্ত এলাকায় অনেক বেশি ছিল, বৈষম্যটা কমানোই ছিল আমাদের। তার মানে আমরা বেসিসটা ঠিক আছে কিনা সেটা দেখব। সেটা দেখে একটা লেভেলে এসেছে। আমরা পুরানো ঢাকা বলেন, বাড্ডা বলেন, সকল অপরিকল্পিত এরিয়াতেও একটা মানুষ জীবনযাপন যেন করতে পারে সুন্দর বাসযোগ্য নগর, সেই জায়গাটায় পরিবর্তনগুলো এসেছে। আর সবচেয়ে পরিবর্তন যেটা আমাদের ইচ্ছা ছিল সেটা হলো আমরা বিধিমালাটা হতে হবে স্থপতি বান্ধব। কারণ বিধিমালাটা স্থপতিদের হাত থেকে অন্য প্রফেশন ওনারা তৈরি করা শুরু করলেন, ওরা তো বুঝেনি না প্ল্যানটা কি। সেই কারণে আমরা একবার বলে 72 অ্যাঙ্গেলে বিল্ডিং হইতে হবে, সেটব্যাক নানা কিছু, এবং ধাপে ধাপে ছিল রিপোর্ট দিতে হবে। 10 কাঠা হলে এক ধরনের রিপোর্ট, 5 কাঠা হলে 15 কাঠা, এই রিপোর্ট নানা টিআই রিপোর্ট, হেরিটেজ ইম্প্যাক্ট বলে ঢাকা শহরে একটা কিছু ভিন্ন প্রফেশনালদের হাতে। সেটা হলে আসলে আমাদের অ্যাপ্রুভাল প্রসেসটা অনেক লেন্দি হয়ে যেত। আল্লাহর রহমতে আমরা এই জিনিসগুলোকে খুব সহজতর করা গেছে। অ্যাপ্রুভাল প্রসেস সবচেয়ে কঠিন সমস্যায় পড়তো বৃহত্তম প্রকল্প, সেটাকেও আমরা উঠিয়ে দিয়েছি। সেটা এখন আর নাই এই বিধিমালা। ইভেন আমরা যে পুরানো ঢাকায় কেউ আর এত কঠোর একটা আইন ছিল হেরিটেজকে ঘিরে, 250 মিটারের মধ্যে কিচ্ছু করা যাবে না। 250 মিটার একটা রিপোর্ট করতে হবে, ইকমার্স ইউনেস্কোর এক্সপার্ট দিয়ে। বাংলাদেশের স্থপতি খুঁজে পায় না, ওরা কোথায় ইউনেস্কোর এক্সপার্ট। এই ধরনের জিনিস ওখানে চাপিয়ে দেওয়া হয়েছিল, ওগুলোকে বাদ দিয়ে সহজতর করা হয়েছে যেন মানুষ আইনটা মানে। সেটাই আসলে মনে করি যে এটা আমাদের একটা উদ্দেশ্য ছিল। আইনটা এমন হইতে হবে যাতে মানুষ এটা অ্যাকসেপ্ট করতে পারে। কঠিন আইন হলে কিন্তু মানুষ মানবে না, যেটা বর্তমানে আমরা পুরানো ঢাকায় বাদি ঢাকায় দেখি, কেউ আইন মানে না, সবাই নিজের মতো তৈরি করছে। তার আইনটা মানার মতো ছিল না। এবার যেটা হয়েছে কিছুটা মানার মতো হয়েছে, আমি বলবো না 100%, তাও এটাকে আরও পরিবর্তন প্রয়োজন। সেই পরিবর্তনটা আমাদের ফোকাস ছিল। আমি যখন প্রেসিডেন্ট হই বিধিমালা, ড্যাপ,
অ্যান্ড বিবিআরে এই জিনিসগুলো, এগুলা তো অনেকখানি সবচেয়ে শেষে যেটা আমাদের সাথে যে ডাইরেক্ট কানেকশন যে অর্গানাইজেশনটা রাজুকের পুরো কাঠামোগত পরিবর্তন চলে এসেছে গত 1 মাস আগে। এখন যেভাবে চলতো, কিছু লোকের হাতে জিম্মি ছিল, মেম্বার ছিল, কিছু আমলা, কিছু আমাদের চেয়ারম্যান, এখন হয়ে গেছে একটা বোর্ড রাজক কন্ট্রোল করবে। এই বোর্ডটাতে পেশাজীবীরা থাকবো, সুশীল সমাজ থাকবে, সবাই মিলেই আসলে ঢাকা শহর তৈরি করব। সেটারই আসলে আমরা মনে করি যে উদ্যোগটা ছিল, ইচ্ছা ছিল, সেটা অনেকখানি গত 1 বছরে কিছুদিন আগে হয়ে গেছে। এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার বলিষ্ঠ নেতৃত্বে এই যে খুবই গুরুত্বপূর্ণ চেঞ্জেসগুলো হয়েছে, তার কারণে নাগরিকরা এবং আর্কিটেক্টরা যে বেনিফিটেড হচ্ছে, সেটার জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি আমাদের আর্কেশিয়া, যেটা 25টা দেশের সমন্বয়ে আর্কিটেক্টদের একটা কমিউনিটি, সেই আর্কেশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তো সেই প্রেসিডেন্ট থাকা অবস্থায় আপনার কি মনে হয় যে বাংলাদেশের যে গ্লোবাল স্ট্যান্ডার্ডে বাংলাদেশের আর্কিটেকচার কিভাবে স্ট্যান্ড আউট করে? অ্যাকচুয়ালি দুইটা তো দুই প্রতিষ্ঠান, একটা আইএবি, একটা আর্কেশিয়া। আর্কেশিয়া হলো 24-25টা দেশের একটা সংগঠন। আর ওটার নেতৃত্ব বা ওটার যখন প্রেসিডেন্ট ছিলাম, আমার দায়িত্ব হবে ওই 25টা দেশকে এক করে একটা ইউনিফাই আইডেন্টিটি তৈরি করে বিশ্বের সাথে কম্পিট করা। এশিয়ান আইডেন্টিটিকে আরও হাইলাইট করাই ছিল আমার মেইন ফোকাস। আমি ইউরোপিয়ান আইডেন্টিটি আছে, অয়রোসেন্ট্রিক এখন আর্কিটেকচার হয়, হিস্ট্রি ওদিকে চলে যায়, আমেরিকানরা এক ধরনের পড়াশোনা করছে, সাউথ আমেরিকা এক ধরনের আইডেন্টিটিতে, এশিয়ান আইডেন্টিটিতেই আমি ওয়ার্ল্ড ওয়াইড এটাকে বিস্তার করা, জানানো যে আমরা নিজস্ব এশিয়ানরা, আমরা অন্য দেশে ভিন্ন, সেটা ছিল এটার মেইন ফোকাস। এখন ওই পজিশনে অ্যাজ এ বাংলাদেশে আমি কিভাবে এটাতে কাজ করলাম, আমি বাংলাদেশে কাজ করতে পেরেছি। আসলে আমি ধন্যবাদ দিব এদেশের যে বাঙালি স্থপতিদের যে কর্মকাণ্ড, ওরা যে বাংলাদেশের স্থাপত্যকে অন্য লেভেলে নিয়ে গেছে, সেই কারণেই আসলে আমি এশিয়ার প্রেক্ষাপটে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। কারণ সবাই তো বাঙালি শুনলে, আমি যখন জাপানে মিটিং করতে, বাংলাদেশ শুনলে ওকে গরিব, তোমাদের ফান্ড লাগবে, তোমাদের গ্র্যান্ট লাগবে, না না, এ ধরনের একটা মাইন্ড সেট আপ আছে। ইকোনমি নিয়ে কথা বলে, পলিটিক্স নিয়ে কথা বলে, আমাদের ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলে। কিন্তু আমি তো গিয়েছি প্রফেশন রেডিও, যখন আর্কিটেকচার প্রফেশন নিয়ে কথা বলি, তখন কিন্তু আমাকে ওরা স্যালুট দেয় অ্যাট পার ইন্টারন্যাশনালি। আজকে কোরিয়া বলো, জাপান বলেন আর সিঙ্গাপুর বলেন, ওরা কেয়ার করে বাংলাদেশের স্থপতিদের। এটা কারা তৈরি করেছে? এই দেশের বেশ কিছু স্থপতি বাংলাদেশের স্থাপত্য পেশায় এমন একবার মাত্রায় নিয়ে গিয়েছে যে সারা দুনিয়া শ্রদ্ধা করে, প্রফেশনাল লিডার হিসেবে শ্রদ্ধা করে, প্রফেশনালদেরকে শ্রদ্ধা করে। আমরা নানা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আমাদের। অর্থাৎ এই ক্রেডিটটা আমাদের আর্কিটেকচার স্কুল, আমাদের যারা শিক্ষক ছিল, যারা স্থপতিরা কাজ করছেন নির্বিশেষে, তাদের ক্রেডিটের কারণেই কিন্তু বাংলাদেশে এই স্থাপত্য, আমি গর্বের সাথে বলতে চাই, দিস ইজ ওয়ান অফ দ্য প্রফেশন যেটা সবচেয়ে বেশি ইন্টারন্যাশনালি রিকগনিশন পেয়েছে। আমি মনে করি না যে আমার মনে হয় না অন্য কোনো প্রফেশন এত রিকগনিশন, এত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে আমাদের স্থাপত্য পেশা। যেটা ইভেন ঢাকার স্কাইলাইন, প্রচণ্ড স্কাইলাইন চেঞ্জ কারা করেছে, ঢাকার পরিবেশ কারা করছে, আমরা পুরানো ঢাকার সেই গেঞ্জি জায়গার পরিবেশ পরিবর্তন কারা করছে, সেটাই কিন্তু স্থপতিরা। সেই স্থপতিদের জন্যই আসলে আমাদের মাথা উঁচু করে দেশেও যেমন আমরা থাকি, বাইরেও আন্তর্জাতিক লেভেলেও আমরা মাথা উঁচু করে থাকতে পারবো। আমি একদমই সহমত আপনার সাথে। আপনি বড় সর্দার বাড়ি রেনোভেশনের কাজের সঙ্গে ছিলেন, হুইচ ইজ ভেরি আইকনিক ওয়ার্ক অফ ইয়ার্স। ওই কাজটা করার সময় আপনার ডিজাইন ফিলোসফিটা কী ছিল, আপনার রেস্টোরেশনের ফিলোসফিটা কী ছিল? অ্যাকচুয়ালি পুরনো বিল্ডিং সংস্কার করতে হলে আমরা ডিজাইন করি না, ডিজাইন করে স্থপতিরা। আমাদের কাজ যেই স্থপতি ডিজাইন করেছিল তার কাজটাকে খুঁজে বের করা এবং তার কাজটাকে সংরক্ষণ করা। আরও কঠিন কাজ ওই স্থপতির কাজটাকে বের করে, তার ফিলোসফিটাকে বের করে, তার যেই কনস্ট্রাকশন টেকনিক ব্যবহার করে, সে যে ডিজাইন, যে গাইডলাইনগুলো, নর্মসগুলো তৈরি করে, ওটাকে আবিষ্কার করে ওটাকে প্রিজার্ভ করা, ওটাই হলো কনজারভেশন। তো সেই জন্য আসলে আমরা বিল্ডিংটা সংরক্ষণ করি 2.5 বছরে, আর 1.5 বছর লেগেছে আমাদের আসলে এই গবেষণাগুলো করতে। 1.5 বছর আমরা শুধু ড্রয়িং অ্যানালাইসিস, ছবি অ্যানালাইসিস, মানুষের ওরাল ইন্টারভিউ, ওই লোকরা কীভাবে দেখে, এলাকার লোকদের ইন্টারভিউ, পুরানো লিটারেচার রিভিউ করা, লিটারেচার পড়া, কোথায় লেখা আছে বড় সর্দার, আমরা বড় সর্দারটাকে আজ পর্যন্ত আমরা খুঁজে না, তাহলে সর্দারটাকে বের করতে হবে। কিছু রিলেট করেছে, কিন্তু সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল করার পরে আমরা যেটা পেয়েছি, যে এই বিল্ডিংটা আমার মতো এখন মনে হয় ইসে এপিটম অফ আর্কিটেকচার হিস্ট্রি অফ বাংলাদেশ। এপিটম মানে একটা সারমর্ম। এই ভবনে আমরা পেয়েছি 12 ভূঁইয়াদের সময়ের আর্কিটেকচার, এই বিল্ডিংয়ে পেয়েছি মোগলের স্থাপত্যের প্রমাণ, এই বিল্ডিংয়ে পেয়েছি আমরা কলোনিয়াল আর্কিটেকচারের প্রমাণ।
তার মানে গত যে একটা লেয়ার অফ হিস্ট্রি আমরা পেয়েছি বিল্ডিংটাতে, এই লেয়ার অফ হিস্ট্রি একটা বিল্ডিংয়ে পাওয়া, আমি মনে করি এটা আমার জন্য অনেক সৌভাগ্য অবশ্যই যে একটা বিল্ডিংয়ের মধ্যে আমরা অনেক ধরনের লেয়ার, শুধু কনস্ট্রাকশন লেয়ার। আমি তো আর্কিটেক্ট কি মেইন ফোকাস, আমরা দেখবো কনস্ট্রাকশন সিস্টেমটা কি। আমি ছাদ দেখলে বুঝতে পারি এটা কখন তৈরি করা। তাহলে এই ভবনের এমন 6-7টা ছাদে দেখলেও যে কোনো ইয়াং আর্কিটেক্ট বলতে পারবে এই ছাদটা তো ওই ছাদের সাথে মিলে না। তার মানে এটা ডিফারেন্ট টাইমে কনস্ট্রাকশন করা। তো এই জিনিসগুলো বের করা এবং এগুলাকে মানুষের সামনে এক্সিবিশনে শো করাই আমাদের একটা মেইন উদ্দেশ্য। তখনকার কনস্ট্রাকশন সিস্টেম কী ছিল, আর্কিটেকচারটা কী ছিল। সবচেয়ে ইন্টারেস্টিংলি বলি, যত আমাদের ট্রেডিশনাল ক্রাফটম্যানশিপ ছিল সেটাও কিন্তু সেই বিল্ডিংয়ে পাই। আমরা কাস্ট আয়রন পাই, আমরা পাই চিনি টিকরি, যেটা ওল্ড টাউনে ডেভেলপ করে স্পেশাল টাইপ অফ অর্নামেন্টেশন, চিনি টিকরি পাই সেখানে, লাইম প্লাস্টার পাই, নানা ধরনের করিগোবার ছাদ পাই। যত কনস্ট্রাকশন ট্রেডিশনাল উইজডম আছে সবগুলো কিন্তু একটা কমপ্লেক্সে। তাই সেই জন্য আমি বলি এই একটা কমপ্লেক্স স্টাডি করলে আমরা বাংলাদেশের স্থাপত্য স্টাডি করছে। তার মানে এটা জার্নি অফ আর্কিটেকচার ফ্রম 12 ভূঁইয়া টু রিসেন্ট পর্যন্ত আমরা এটাতে পাবো। ভাই, আপনি তো আমরা জানি যে লোকাল যারা আর্টিসান তাদেরকে আপনি গুরু মানেন, তো ওদেরকে আসলে গুরু মেনে মানে ওদের কাজের সঙ্গে আপনি মডার্ন ফিলোসফিটাকে কিভাবে রিলেট করেন, বা ওদেরকে আপনি আসলে কেন গুরু মানেন, এইটার পেছনের গল্পটা শুনি। আর্টিজানদের আসলে আমি গুরু মানি না। ওকে, একটা দুইটা জিনিস, একটা আর্টিজান আর আর্টিস্ট্রি। ওকে, একটা হলো একটা ক্রাফটম্যান আর একটা ক্রাফটম্যানশিপ। আমি ক্রাফটম্যানশিপকে গুরু মানি। ওরা যে কাজটা করে, কাজটার প্রসেসটা করে, সেটাকে আমি গুরু মানি। ওদের যে প্রোডাক্টটা সেটাকে গুরু মানি। ওরা যে আউটকাম দিয়েছে, মানুষটা না, আসলে তার এই যে মানুষের যে তার মেধাটাকে আমরা গুরু মানি। মেধাটাই হলো ক্রাফটম্যানশিপ। তাহলে মেধা দিয়ে ওরা কী করে, মেধা দিয়ে ওরা, আমি ওই জায়গায় বড় সর্দার বাড়ি রেফারেন্সে যদি আবার বলি, ওরা একটা জানলা তৈরি করছে, খড়খড়ি জানলা। আমরা এখন কত কন্টেম্পোরারি ভেনিশিয়ান ব্লাইন্ড হয়েছে, অ্যাঙ্গেলটা আস্তে আস্তে আমরা মেকানিক্যালি, আর ওরা এমন ট্রেডিশনে করছে হাত দিয়ে অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়। 10 ডিগ্রি অ্যাঙ্গেলে জানলা লাইট আনতে পারে, 20 বেশি লাইট লাগলে আমি পুরো ভার্টিক্যাল করে দিব, অনেক লাইট আসবে, অনেক রে আসবে। তার মানে এই যে আমাদের ক্রস ভেন্টিলেশনের দেশে যে একটা ট্রেডিশন ওরা তৈরি করছে, এখন কিন্তু ক্রাফটম্যানরা পারবে না। ওরা মেশিন দিয়ে কাটবে, জোড়া দিবে গ্লু দিয়ে। তখন গ্লুর কোনো সিস্টেম ছিল না, এমন সিস্টেম ছিল যারা আসলে উইদাউট এনি থার্ড ম্যাটেরিয়াল দিয়ে কাট, ওরা পেছনেও তাদের অনেক রিসার্চ ছিল, অনেক গবেষণা ছিল। এটা একদিন না, এই গবেষণাটা আসলে যুগ যুগ ধরে চলে আসে, ফ্যামিলি ওয়াইজ ট্রেডিশনালি আসে এই ক্রাফটম্যানশিপটা। তার মানে দাদা ওই অঞ্চল, যেন আমি একটা উদাহরণ দিই, পাহাড়পুরে যে ক্রাফটম্যানরা, ওদেরকে বলে, আমরা টেকনিক্যাল টার্মে বলে আর্কিওলজিস্টরা ব্রিক ড্রেসার। ব্রিককে ড্রেসিং করে, মানে আমাদের তো স্টোন নাই, মার্বেল নাই। আমরা জানি তাজমহলে কি একটা মার্বেল দিয়ে সে অনেক অর্নামেন্টেশন তৈরি করে মার্বেল। যেহেতু আমার মার্বেল নেই, ওদেরকে একটা ইট দিলে ইটকে ওরা স্কাল্পচারাল ফর্মে কনভার্ট করে ফেলতে পারে। এই একটা এরিয়ার লোকেরা এটাই পারে, শুধু একটা যে কোনো ব্রিক থেকে ফুল বের করে। আমরা সবাই মনে করি প্লাস্টার দিয়ে করেছে, আসলে প্লাস্টার না, ইটটাকে কেটে কেটে ওরা ফুল বানায় ফেলে, ইটটাকে করেই আসলে মোল্ডিং গুলো তৈরি করে। এই যে একটা নলেজ, ক্রাফটম্যানশিপ ডেভেলপ করে, এই স্কিলগুলোকে ওরা জেনারেশন বাই জেনারেশন তৈরি করে। একটা গ্রাম আছে, আমি বলতে পারি নওগাঁতে, এই গ্রামের একটা, যদি আমি এখন হেল্পারও আমার সাথে আসে কাজ করতে, আমি ওদের লেবার বলবো না, ওরা আসলে গুরুই বলি আর কি, যে হেল্পার যারা সহায়তা করে, ওকেও দেখি একটা অর্নামেন্টেশন করে ফেলতে। ওর হাতটা যেন কিভাবে জানি একটা অর্নামেন্টেড হাত, মানে রিয়েল আই অনসেলা, মানে তার মানে কি ও জন্মগতভাবেই আসলে ও ওইভাবেই বড় হয়েছে দেখে, এবং জানে তার লাইনটা এইভাবেই হইতে হয়, একটা ফুল তৈরি কিভাবে করতে হয়। অন্য শহরে কিন্তু আমি পাই না। মানে এই নাটোরের প্রত্যেকটা ছেলেই যারা আমাদের এই ফিল্ডে জড়িত, প্রত্যেকে বেস্ট অর্নামেন্টেশন কাজ করে বাংলাদেশে। এই যে ক্রাফটম্যানশিপটা, এটার প্রতি আসলে আমরা শ্রদ্ধা। পুরো বাংলাদেশে এক একটা অঞ্চলে এক এক ধরনের ক্রাফটম্যানশিপ আছে। উত্তর হালিশহর মসজিদ রেনোভেট করেছেন, তো ওই রেনোভেশনের সময় এমন কোনো স্পেশাল কোনো ঘটনা হয়েছিল? কারণ ওইটাকে বলা হয় গায়েবী মসজিদ। ওই গায়েবী মসজিদ এটাকে কেন বলা হয়? আসলে আর্কিটেক্ট নাহাজ খলিল আহমেদ, উনি আমাকে একবার নিয়ে যায়, সাইড চলো, এখানে একটা মসজিদ করতে হবে, তুমি একটু দেখো। তো উনি বললো, আমার মনে হচ্ছে এখানে একটা পুরানো মসজিদ আছে, তুমি তো হিস্ট্রি নিয়ে কাজ করে এসে দেখো। ওনার একটা রিলেটিভ এটা তৈরি করবেন। তা আমাকে নিয়ে, আমি তো যে দেখে একটা মোগল মসজিদ ভিতরে, কিন্তু মসজিদটা দেখা যায় না, চারদিকে এক্সপানশন হতে হতে অনেক বড় বারান্দা হয়ে মসজিদটাকে, আদি মসজিদটাকে ঢেকে ফেলেছে, তাহলে বাইরে থেকে দেখা যায় না।
সবার দেখা আসলে গত 100 বছরে যে বারান্দাগুলো দেখে, সামনের বারান্দাগুলো দেখতে দেখতে মানুষ অভ্যস্ত, এটাই মনে করে মসজিদ, যে হালিশহরের মসজিদ। তখন আমি কি করি, আমাদের মেইন কাজ হলো আদি কাজটাকে তুলে নিয়ে আসা। তার মানে নতুন যে ডেভেলপমেন্টগুলোকে আমরা রিমুভ করি, আস্তে আস্তে রিমুভ করে ইভেন আদি যেই চেহারা ছিল, যে ম্যাটেরিয়াল ছিল চুনসুরকি দিয়ে আবার প্লাস্টার করি, তাতে বিল্ডিংটা দেখা যায় লাল। কিন্তু পরবর্তী সময় তো এটাকে আসলে এই যে হোয়াইট ওয়াশ করে, রং দিয়ে, সিমেন্ট দিয়ে করে অন্য কালারে নিয়ে আসে। তার মানে এটা রাস্তার পাশে ছিল। তো অল অন আ সাডেন আমার কাজ করতে মাত্র 3 মাস লেগেছিল এই জিনিসটাকে রিমুভ করে ওই লাল রঙের বিল্ডিংটাকে উঠিয়ে নিই। তো হঠাৎ লোকজন, একবার আমি দাঁড়িয়ে আছি, দেখি এক লোক রিক্সা থেকে নাকি মাথা নত করে সেজদা করছে। আমি বলছি, আপনি এখানে সেজদা করেন কেন? কারণ এটা তো গায়েবী মসজিদ, মাটির নিচে থেকে উঠে আসছে। না, এটা মাটির নিচে থেকে উঠে না, এটা ছিল এখানে, আমরা বাইরের অংশে শুধু আমরা বাদ দিই। তখন থেকে আসলে লোকরা একটা নাম দিয়ে দিচ্ছে গায়েবী মসজিদ, সেটা থেকে মাটির নিচে থেকে উঠে এসেছে। আসলে এটা মাটির নিচে, এটা একটা মিথ এলাকার লোকজন। তা আমি মনে করি এই মিথটা একটা রিকগনিশন ফর আওয়ার একদম পাওয়ার অফ রেস্টোরেশন। আপনি আমাদের ডিন হিসাবে কর্মরত আছেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে। তো ওই ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য বা ওভারঅল ইয়াং স্টুডেন্টদের জন্য আপনি যদি বলেন যে একটা বিল্ডিংয়ের সোল কি হওয়া উচিত, প্রাণ কি হওয়া উচিত, সেটা আপনি কি বলবেন? ডিন হিসাবে আমার স্টুডেন্টদের সাথে সম্পর্ক কম, কারণ ডিন একটা একাডেমিক পজিশন, একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন। কিন্তু আমি তো একজন শিক্ষক, যে শিক্ষক হিসেবে ছাত্রদের সাথে সবসময় যোগাযোগ থাকে। স্পেশালি আর্কিটেকচার শিক্ষক মানে ডিজাইন স্টুডিওতে যেতে হয়। কারণ ডিজাইন স্টুডিওতে আমরা সবসময় যেটা মেইন ছেলেদেরকে বলি, আসলে একটা সোল, যেটা বললাম প্রাণ, একটা ভবনের প্রাণ কিন্তু যে ইউজার, যে মানুষ। আমি যতই তাকে ফর্ম, গ্রামার, অনেক কিছু শেখাই, জেস্টা পজিশন শেখাই, কিন্তু কার জন্য করা? মানুষের জন্য। আমি যদি একটু উদাহরণ দেই, আমরা লাইট নিয়ে এখনকার মডার্ন প্রচুর কাজ করে, কাজ করে লাইট, কিন্তু যে ব্যবহার করবে সে যদি একটা ব্লাইন্ড লোক হয়, তার বাড়ি আমি এত লাইট এনে তো লাভ হবে না। তার মানে আমাকে চিন্তা করতে, একটা ব্লাইন্ড লোক সে কিভাবে লাইটটাকে ফিল করে। সে কথা গেলে মনে হবে যে ডেলি লাইট, মানে সূর্যের তাপ, কোথাও আর্টিফিশিয়াল লাইট, এটাই হবে তার কারণ মানুষটা ইম্পর্টেন্ট। আমরা সবসময় আমাদের সোল হলো যে মানুষটা সেটা ব্যবহার করবে, তার চাওয়া পাওয়াটা যদি পরিপূর্ণ হয়, তাহলেই হবে একটা স্থাপত্যটা সঠিক স্থাপত্য। না হলে এটা মনে হবে আর্টের মতো হবে। অ্যাকচুয়ালি আমার স্থপতির স্বপ্নে একটা বাড়ি করা, স্থপতির স্বপ্ন থেকে যার জন্য করছি তার স্বপ্নটা যদি আমরা করতে পারি, তাহলেই কিন্তু এটা বাস্তব একটা আর্কিটেকচার যেটা থাকবে, যেটা টাইমলেস হবে, তারা ইউজ করতে পারবে। আসলে যারা ভালো স্থপতি, আমরা বাংলাদেশে যত ভালো স্থপতি দেখি, সবাই দেখবেন যে ক্লায়েন্টের সাথে এত ভালো সম্পর্ক হয়ে যায়। তার মানে কি, ও ক্লায়েন্টকে ফিল করতে পেরেছে, ক্লায়েন্টের সাথে পার্সোনাল সম্পর্ক হয়ে গিয়েছে। সম্পর্ক তখনই হবে যখন তার স্থাপত্যটা তার জন্য প্রয়োজন। সেই জিনিসটাই আমি ছাত্রদের বোঝাই, সবসময় কেয়ার করতে হবে যার জন্য তৈরি করছি তার জন্য এটা প্রযোজ্য হলো কিনা, সেই কিন্তু সোল। ওয়ান্ডারফুল। আপনি নিজেও বিদেশে পড়াশোনা করেছেন, তারপর আবার দেশে এসেছেন, দেশে কাজ করেছেন। যেসব আর্কিটেক্টরা পড়াশোনার জন্য বাইরে চলে যায়, তো ওদেরকে আপনার অ্যাডভাইসটা কি হবে? ওদেরকে সবার কি দেশে আসা উচিত, নাকি গ্লোবাল প্ল্যাটফর্মে থেকেই কাজ করা উচিত? আপনার সাজেশনটা কি হবে? প্রশ্নটা আমার জন্য একটু কঠিন না, সহজ অ্যাকচুয়ালি আমি বলবো। আমি 10 বছর জার্মানিতে ছিলাম। তো 10 বছর থাকলে মানুষ আসে না দেশে। এক্স্যাক্টলি। আমি এসেছি, যেহেতু আমার পড়াশোনা ছিল বাংলার ইতিহাস নিয়ে আমি যদি ইউরোপে বসে কাজ করি, সেটা তো হলো না। আছে কোনো ইউনিভার্সিটি সাউথ এশিয়ান হিস্ট্রি, কোনো একটা সাবজেক্টে ছোটো গবেষণা করবো, কিন্তু বাস্তবতে প্রয়োগ করতে। আমি যে বললাম, আমি স্কুল লেভেলে হাতে কাজ করছি, উড ওয়ার্কিং করেছি, তা আমার কাজ করার প্রতি আমার নেশা ছিল। তাহলে কাজ করতে হলে তো প্রেমিসটা তো দেশে। আমি পড়াশোনা করেছি স্থাপত্য দেশে, মাদার ইসলাম এই দেশে, বা যাদবপুর ইউনিভার্সিটি, ইয়েতে পরে আমেরিকার যে ডিগ্রিটা নিয়ে, কিন্তু কাজ করতে হবে ট্রপিক্যাল আর্টে এখানেই। আমি ট্রপিক্যাল আর্ট নিয়ে পরে তো আমি কোল্ড কান্ট্রিতে কাজ করলে হবে না, ডেজার্টে কাজ করলে হবে না। আমার পড়াশোনার জায়গাটা, আমার প্রেমিসটা তো বাংলাদেশ। তাই সবাইকে বলবো, আমি নিজের উদাহরণ দিই, আমি গত এত বছর কাজ করে আমি তো মনে করি আমি একটা ফিল্ডকে অনেক দূর এগোনোর চেষ্টা করছি। তা প্রতিটা স্থপতির এটা প্রতিজ্ঞা হওয়া উচিত, আমি যেই ফিল্ডে পড়বো সেটাই যেন এই দেশে আমরা প্রয়োগ করতে পারি, যাতে নতুন প্রজন্ম দেশকে সুন্দর করতে পারে। আমি আশাবাদ অ্যাকচুয়ালি। আমরা তো শুধু ঢাকায় কাজ করি, ঢাকায় না, শুধু ঢাকারও বৃত্তশালী এরিয়ায় পুরো বাংলাদেশ অপেক্ষা করছে স্থপতিদের জন্য। পুরো বাংলাদেশকে জুড়ে সুন্দর করতে হবে। ছোট্ট একটা দেশ, জনসংখ্যা 20 কোটি, তাহলে এদেরকে তো গুছাতে হবে।
এদেরকে সুন্দর জায়গায় রাখতে হবে। জায়গা রাখার দায়িত্ব কিন্তু স্থপতিদের। আমরা সবসময় বিল্ডিং ডিজাইন অনেকেই আমাদের অন্য প্রফেশন, তোমরা তো প্লট ছাড়া বুঝো না। বাস্তবে কিন্তু তা নয়। একটা প্লট, দুইটা প্লট নিয়ে একটা কমিউনিটি হয়, একটা কমিউনিটির একটা শহর হয়। তাহলে আমাদের স্থপতিদের শহর ডিজাইন করতে হবে। ডিজাইনার কারা? এই দেশে ডিজাইনার তো অন্য কেউ না। পরিকল্পনা করতে পারে, গাইডলাইন তৈরি করতে পারে, কিন্তু ডিজাইন কারা করবে? স্থপতিরা। আরবান ডিজাইন বলুক, ল্যান্ডস্কেপ ডিজাইন করুক, ইন্টেরিয়ার ডিজাইন করুক, আর্কিটেকচারাল ডিজাইন করুক, বা কনজারভেশনের যে ডিজাইন দেয়, এটা কারা করবে? আমরাই 5 বছর পরে আমরাই একমাত্র প্রফেশনাল। অতএব আমাদের জন্য আমি সবাইকে বলবো, প্রচুর কাজে দেশকে সাজানোর জন্য। কিছুদিন আগে আমাদের পানি উপদেষ্টা বললো যে একটা নদীর পাড়ে, তখন দেখলাম ওনার ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে মিনিমাম 100-500 আর্কিটেক্টের কাজ করার কথা। বাংলাদেশের 700 নদীর পাড়কে সুন্দর করবে, সব তো করা। এখন যারা করছেন ওরা একটা বেরিবাদ করছেন, নাহলে একটা, কিন্তু এটাকে তো একটা পাবলিক স্পেসে কন্ডাক্ট করতে হবে গ্রামের মানুষের জন্য, যেখান থেকে নদী যাবে নদীটা যেন উপভোগ করতে পারে। এই স্পেসটা আর্কিটেক্টই তো করবে। তার মানে কাজের কিন্তু অফুরন্ত সুযোগটা বড় করতে হবে। ইন করলে সুযোগটা বাড়বে। আমরা যদি ইন না করি সুযোগ হবে না। সুযোগটা নিজেকেই তৈরি করতে হবে। আমি যখন রেস্টোরেশন ক্যারি করি, এটা আর্কিওলজিস্টদের কাজ, ইঞ্জিনিয়ারের কাজ। এখন তো ফিল্ডটা অনেক বড় হচ্ছে। এখন আরও মিনিমাম 100 স্থপতি কাজ করতে পারবে আগামী প্রজন্মের জন্য। তাহলে কাউকে না কাউকে শুরু করতে হবে। প্রতিটা স্থপতির প্রতি আমি আশা করি প্রত্যেকে যখন মাস্টার্স মানে কি, একটা স্পেসিফিক সাবজেক্টে সে একটু হায়ার এডুকেশন বেসিক ডিগ্রির পরে, তাহলে ওই স্পেসিফিক সাবজেক্টটা সে যদি চর্চা করে আগামী 15-20 বছর, আমি তো মনে করি দেশে আমাদের এই পেশার অনেক বিপদ। অতএব ওদেরকে আসতে হবে, নাহলে ওর শিক্ষাটা আমি মনে করি ব্যর্থ হবে। ওর শিক্ষাটা ওখানে যদি হয়, এই দেশে যে ট্যাক্স পেয়াররা তাকে পড়ালো, তার বাবা মা তাকে পড়াটা ব্যর্থ হবে। ওকে দেশে আসলে ওই শিক্ষাটা দেশেই কাজে লাগাইতে হবে। জানি দেশের আর্থসামাজিক অবস্থা, নিরাপত্তার অভাব, কিন্তু আমরা যদি চলে যাই অভাব তো আরও বাড়বে। কাউকে না করতে হাল ধরতে হবে। তাই স্থপতির একটা পেশা, যারা আসলে মানুষ নিয়ে কাজ করে, তাই এই স্থপতিরা বাইরে থাকবে এটা আমি চাই না। সবাই দেশে আসুক, এই কামনা করি। আপনার প্রতি আমাদের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এই যে আমাদের আরকে সিরামিক্স একটা দেশীয় পণ্য, এবং আপনি যত রেস্টোরেশনের কাজ করেন, স্পেশাল ওয়ার্কগুলো, সেগুলো সবই মানে রুটেড ইনটু দেশি ম্যাটেরিয়াল। তো এই দেশি ম্যাটেরিয়াল নিয়ে আপনার যে চিন্তা, সেটা একটু আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমি তো সবসময় রুট মানে দেশের ম্যাটেরিয়ালের অ্যাডভান্টেজ যেটা, এটার ভালো মন্দ আমি আলাপ করতে পারবো। আজকে যদি আমি আরকে সিরামিক্সের প্রোডাক্টের কোনো দুর্বলতা পাই, আমি কথা বলা লোক আছে, কিন্তু আমি যেহেতু চায়না থেকে ইম্পোর্ট করে মাল আনি, আমার কথা বলা লোক নেই। তার মানে আমি দেশীয় প্রোডাক্টকে আমার করতে হবে, তার গবেষণাকে আমাকে সহায়তা করতে হবে। আমি যদি কোনো প্রোডাক্টের কোনো ফল্ট পাই, তাহলে কে বলবে? তাহলে জায়গায় আছে আরকের, আমি অ্যাকাউন্টেবিলিটি আছে। তো বড় একটা প্রমাণ, জানি না এটা অ্যাডভার্টাইজ হয়ে যাবে কিনা, আরেকের অ্যাডভার্টাইজ না, ইসে বাস্তব সত্যি। আমি যে বিশ্ববিদ্যালয়ে কাজ করি, প্রতিদিন একটা আওয়াজ হয়। প্রতি 7 দিন পরে হঠাৎ দেখি একটা টাইলস পড়ে যাচ্ছে, ধাম করে কিছু টাইলস উঠে যাচ্ছে নানা জায়গায়, ফ্লোরে, ওয়ালে, লিফট লবিতে। পরে আমার নিজস্ব একটা ধারণা, আমাদের এখানে 2টা কোম্পানির টাইলস লাগানো, একটা দেশীয় কোম্পানি, নামটা বলবো না, খুব পরিচিত বা যেখানে আছি, আরেকটা চায়না থেকে ইম্পোর্ট করা, স্পেশালি পাবলিক এরিয়াগুলো যেখানে ছেলেরা থাকে, লবি টবে, একটু দামি ম্যাটেরিয়াল লাগানোর চিন্তা করেছে, যেটা সবার মাইন্ডসেট আপ, দামি লাগালেই ভালো। তো দামি রাস্টিক অনেক, প্রতিটা টাইলস উঠে যাচ্ছে। তার মানে যে চায়না টাইলসগুলো আমাদের টেম্পারেচার, আমাদের এটা আসলেই এটা ক্যালিব্রেট করা কিনা আই ডোন্ট নো। কিন্তু দেশে যে কোম্পানি, সেই কোম্পানির টাইল একটা উঠে নাই। সবাই আসে যে কনস্ট্রাকশন করেছেন, ওনাকে বলি না, আর্কিটেক্ট তো জয়েন্ট দিতে বলে নাই, সেই জন্য এটা এক্সপানশন জয়েন্ট নাই বলে উঠে গেছে। কিন্তু দেশিটারও তো এক্সপানশন জয়েন্ট নাই, ওটা কেন উঠে না? তার মানে কোথাও কোনো একটা গন্ডগোল আছে, যেটা টেম্পারেচার লোকাল করলে লোকাল টেম্পারেচার তৈরি করে ওইটাকে অ্যাড্রেস করে, ওটা ক্যালিব্রেট করা আছে মেশিন, ওটা তো অন্য টেম্পারেচার জন্য করা। আমার মনে হয় এটা সবাই বাংলাদেশে কিন্তু খুব প্রবলেম হচ্ছে প্ল্যানিংগুলো ওঠে। তো সবাই খুব কেয়ারফুল থাকবেন যে টাইলসটা কোথা থেকে কিনবেন। এটা যদি চায়না, তো অবশ্যই ভালো টাইলস আছে, আমি তো চায়না খারাপ বলবো না, বিদেশি কি খারাপ আছে, অনেক ভালো টাইলস আছে, স্প্যানিশ টাইলস আছে, তো ভালো খারাপ দেশের নিয়ে কিনবেন। আমরা ভালো খারাপ আমরা জানি না, বাইরেও ভালো আছে, বাইরেও ভালো খারাপ আছে, দেশেও খারাপ আছে, দেশেও ভালো আছে, সেটা তার কোম্পানির উপর ডিপেন্ড করে। থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাদের প্রোগ্রামে আসার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনার জন্য আরকে সিরামিক্সের পক্ষ থেকে ছোট্ট একটু উপহার আছে।